গ্রহের কক্ষপথে ঢোকার মুখে মহাকাশযান এখন অ্যালার্ট মোডে, এই তথ্য জানিয়েছে ইসরো। ইসরোর ঐতিহাসিক সাফল্য, পৃথিবী ছেড়ে মঙ্গলের দরজায় কড়া নাড়ছে মঙ্গলযান। লাল গ্রহের কক্ষপথে ঢোকার মুখে মহাকাশযান এখন অ্যালার্ট মোডে, এই তথ্য জানিয়েছে ইসরো। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী 300 দিন ধরে পথ চলার পর রবিবার তা মঙ্গলের অভিকর্ষজ ক্ষেত্রের মধ্যে পৌঁছে যায়। ইসরোর বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশযানের সমস্ত সেন্সর ইলেকট্রনিক্স সেন্সরকে চালু করে দেওয়া হয়েছে। এর ফলে সোমবার থেকে মঙ্গলকে ঘিরে মহাকাশযানের প্রদক্ষিণের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। ইসরোর পক্ষ থেকে এও জানানো হয়েছে, মহাকাশযানের গতিবেগ প্রতি সেকেন্ডে 22 কিলোমিটার। মঙ্গলের কক্ষপথে ঢুকতে গেলে প্রতি সেকেন্ডে 1.6 কিলোমিটার হারে নামিয়ে আনতে হবে এই গতিবেগ। এখন ইসরোর কাছে এটা অন্যতম চ্যালেঞ্জ। ইসরো সূত্রে জানা গিয়েছে, মঙ্গল কক্ষপথে ঢোকার সময় পৃথিবী আড়ালে থাকবে মহাকাশযান, অর্থাৎ সূর্যের রশ্মি পাবে না সেটি, ফলে কাজ করবে না সৌর প্যানেল। ফলে মহাকাশযানের গতি নিয়ন্ত্রিত হবে মজুদ ব্যাটারির মাধ্যমে। ইসরোর তরফে জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছানোর পর লাল গ্রহের চারদিকে ঘুরবে মঙ্গলযান। এরই সঙ্গে বিভিন্ন কোণ থেকে মঙ্গলের নানা ছবি ও তথ্য পৃথিবীর মাটিতে পৌঁছে দেবে, যা লাল গ্রহের রহস্যভেদে সাহায্য করবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ জেলার চোত্তাখোলায় নির্মীয়মান ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান পরিদর্শন করেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া। 44 ফুট দীর্ঘ 66 লক্ষ টাকার শহীদ স্মৃতিস্তম্ভের কাজ এবং তৃতীয় ঝুলন্ত সেতুর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। বাকি কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া। রবিবার দক্ষিণ জেলার চোত্তাখোলায় নির্মীয়মান ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান পরিদর্শন শেষে কথা প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নরেশ জমাতিয়া উদ্যান নির্মাণের কাজে মোটামুটি সন্তোষ ব্যক্ত করে বলেন, শুধু কেন্দ্রের মুখাপেক্ষী থেকে উন্নয়নের কাজ করা সম্ভব নয়। প্রসঙ্গত, এদিনেই প্রথম বনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিলোনিয়ার এই অঞ্চলে আসেন। 2010 সালে বিধায়ক সুদন দাসের পরিকল্পনায় সর্বপ্রথম এই ধরনের পার্ক নির্মাণ শুরু হয় চোত্তাখোলায়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভূমিতে বিরাট পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত টিলা ও লুঙ্গা নিয়ে 20 হেক্টরেরও বেশি জায়গায় উদ্যান তৈরি শুরু হয়। রাজ্যের বন দপ্তর পার্কের সৌন্দর্য ইতিমধ্যে বাড়িয়ে তুলেছে, যার টানে প্রতিদিন পর্যটকরা ভিড় করছেন চোত্তাখোলায়। এদিন বনমন্ত্রীকে সরজমিনে উদ্যান ঘুরিয়ে দেখান বিধায়ক সুদন দাস, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্নারানী দাস সহ তৃষ্ণা বন দপ্তরের কর্তা ব্যক্তি, পূর্ত ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্তারাও। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে নির্মীয়মান স্মৃতিস্তম্ভ সহ ঝুলন্ত সেতু ও গোটা পার্ক এদিন ঘুরে দেখেন মন্ত্রী নরেশ জমাতিয়া। 44 ফুট দীর্ঘ ও 66 লাখ টাকার শহীদ স্মৃতিস্তম্ভের কাজ এবং তৃতীয় ঝুলন্ত সেতুর কাজ সামনের ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। উন্নয়নে সহায়ক হবে। বাংলাদেশ এবং ভারতের মৈত্রী আজকের না, এটা ঐতিহাসিক দৃঢ় হয়। তার জন্য এই মৈত্রী পার্কের গুরুত্ব অপরিসীম। আমি আশা করি এই ধরনের আমাদের শুভ উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে আরও মধুর। আমাদের একটা লক্ষ্য আছে, আগামী 21শে ফেব্রুয়ারি এখানে আমরা সব কিছু সম্পন্ন করে উদ্বোধন করতে পারি। নিশ্চয়ই সেই ধরনের আমাদের রাজ্য সরকার তো এটা করতে পারে না। আমাদের ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তরফ থেকে যাতে সেই ধরনের ডিস্টিংগুইশড গেস্টরা উপস্থিত থাকেন, সেই চেষ্টা আমাদের করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গণদূত হত্যাকাণ্ডের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত সুশীল চৌধুরীর সঙ্গে চিটফান্ড সংস্থা সারদার প্রধান সুদীপ্ত সেনের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ পেয়েছে সিবিআই। সারদা গোষ্ঠীর স্থাবর অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সুশীল চৌধুরীর বিরুদ্ধে। আগরতলার গণদূত পত্রিকা অফিসের 3 সংবাদকর্মীকে হত্যার দায় আমৃত্যুর সাজাপ্রাপ্ত পত্রিকারই মালিক সম্পাদক সুশীল চৌধুরীর সঙ্গে চিটফান্ড সারদার প্রধান সুদীপ্ত সেনের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ পেয়েছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। সেই সঙ্গে সারদার কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর সারদা গোষ্ঠীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগও উঠেছে সুশীল চৌধুরীর বিরুদ্ধে। ত্রিপুরা রাজ্যে সারদার প্রভাব বিস্তার করতে সুশীলকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। সারদার কলকাতার অফিসের নথিপত্র থেকে এই তথ্য জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। সূত্রের তথ্য অনুযায়ী সারদা গোষ্ঠীর বাংলা দৈনিক সংবাদপত্র সকালবেলা এর ত্রিপুরা সংস্করণ যাত্রা শুরু করেছিল সুশীল চৌধুরীর হাত ধরেই।
সুশীল চৌধুরীর একটি দালানে এই সকালবেলা পত্রিকার কাজ চলত। এর ভাড়া হিসেবে সুশীল যে ভাড়া প্রতি মাসে নিতেন তা বাস্তবের তুলনায় অনেক বেশি বলেও অভিযোগ। তাছাড়া সারদার ত্রিপুরার উপদেষ্টা হিসেবেও সুশীল টাকা নিতেন বলে জানতে পেরেছে সিবিআই। পশ্চিমবঙ্গ ও আসামে নিজের শক্তি বৃদ্ধি করতে প্রায় সময়ই সুদীপ্ত সেন সমাজের বিভিন্ন স্তরে ও বিভিন্ন পেশার আধিকারিকদেরকে মোটা অঙ্কের টাকা দিতেন। তেমনি ত্রিপুরা রাজ্যে নিজেদের অবৈধ ব্যবসা চাঙ্গা করতে সমাজের বিভিন্ন অংশের মানুষকে টাকা সুশীল চৌধুরীর মাধ্যমে সুদীপ্ত সেন নিশ্চয় দিয়ে থাকতে পারেন বলে সিবিআইয়ের ধারণা। আসাম সরকারের পাশাপাশি ত্রিপুরা সরকারও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চিটফান্ডগুলির প্রতারকদের তদন্তের দায়িত্ব দিয়েছে সিবিআইকে। এই সকল কারণে পশ্চিমবঙ্গ ও আসামে তদন্তের কাজ শেষ করে ত্রিপুরাতেও আসছে এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। প্রতিবাদে কৈলাসহর যুবরাজনগর পঞ্চায়েত অফিসে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয়েছে 2 সিপিএম সমর্থক, 2 জন কংগ্রেস নির্বাচিত মেম্বার সহ এক শিশু। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী বিপিএল বেনিফিশিয়ারি বাছাই প্রক্রিয়া একতরফা পঞ্চায়েত মিটিং এবং গ্রাম সংসদ ছাড়া করার প্রতিবাদে যুবরাজনগর পঞ্চায়েত অফিসে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত 2 সিপিএম সমর্থক, কংগ্রেসের 2 জন নির্বাচিত মেম্বার সহ এক শিশুও আহত হয়। আহতরা আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী অবস্থান করছে। এলাকায় প্রবল উত্তেজনা। গৌরনগর ব্লকের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে সিপিএম পরিচালিত। সিপিআইএম এর 6 এবং কংগ্রেসের 5 জন নির্বাচিত সদস্য রয়েছে। কংগ্রেসের মেম্বারদের অভিযোগ, গ্রাম প্রধান এবং সিপিএম এর মেম্বাররা নিয়মনীতি না মেনে পঞ্চায়েত মিটিং না করে গ্রাম সংসদ আহ্বান না করে নিজের লোককে বিপিএল বেনিফিশিয়ারি নির্বাচিত করেছে। প্রকৃতরা বঞ্চিত। রবিবার কিছু মানুষকে ডেকে এনে ফটো উঠিয়ে সোমবার তা পঞ্চায়েত অফিসে লাগিয়ে দেয় গ্রাম সংসদ হয়েছে বলে। যখন কংগ্রেসের মেম্বাররা এর কারণ জানতে পঞ্চায়েত অফিসে যান তখন প্রধান চেয়ার দিয়ে তাদের আক্রমণ করে। সাথে ছিল সিপিএম এর সমর্থকরা। কতটা পাইছে এইটার গাইডলাইনে যেটা আছে যে আপনি প্রথমে পঞ্চায়েত মিটিং করতে হইব, এরপরে পঞ্চায়েত মিটিং করে ডেট করতে হইব গ্রাম সভার, পরে মাইকিং করে গ্রাম সভা হইতো। এখানে তো গ্রাম সভা তো দূরে ফেলান, পঞ্চায়েত মিটিং এখন পর্যন্ত আমরা নির্বাচিত 5 জন আইএনসির সদস্য আছি, আমরা নিজেরাই জানি না এখন পর্যন্ত কোনো মিটিংও হয় নাই। অথচ দেখা যায় আজকে হিয়ারিং, আজকে সকালে এখন এই মুহূর্তে পর্যন্ত আমি এক্সটেনশন অফিসারের লগে কথা কইলাম, উনি বললেন যে সেক্রেটারি আসবে, এখানে আজকে হিয়ারিং হইতো না। তো আমি বললাম স্যার আপনার সেক্রেটারিকে পাঠান, এখানে ইয়া বলিয়া যাবে। এই পর্যন্ত আমাদের আজকের যে পরিস্থিতি দেখতেন এটার লাগে। অপরদিকে প্রধানের বক্তব্য যে উনি 20 তারিখ অর্ডার পেয়েছেন যে 22 তারিখ হিয়ারিং, তাই তিনি মৌখিকভাবে সবাইকে জানিয়েছেন যে রবিবার গ্রাম সংসদ এবং সোমবার হিয়ারিং। কংগ্রেস মেম্বাররা সবকিছু জেনে শুনে উন্নয়নের কাজে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। সময়ের স্বল্পতার জন্য তিনি লিখিত চিঠি দিয়ে সবাইকে জানাতে পারেননি। প্রধান অভিযোগ করেন যে উনার উপর আক্রমণ করে এবং কাগজপত্র নোটিশ বোর্ড ফেলে দেয় কংগ্রেসের মেম্বার ও সমর্থকরা। তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি মহিলা ও শিশুও। আমরা তো এখানে ওই যে খাদ্য সুরক্ষা আইনে কার্ড দিই, এই কার্ডটা আমরা আজকে এখানে হিয়ারিং হওয়াতে আমরা সংসদ করছি। আমরা নোটিশ দিতে 20 তারিখ নোটিশ দেওয়ার পরে আমরা নোটিশটা বার করিয়া যাচ্ছি যে 20 তারিখ 22 তারিখ এখানে হিয়ারিং করা লাগে। আমরা ইমিডিয়েটলি 21 তারিখ সংসদ করছি। সংসদ করিয়া সংসদে এই জিনিসটা আমরা পাস করছি, বেনিফিশিয়ারির নাম আমরা সিলেক্ট করছি, সংসদে পাস হয়েছে। সংসদে পাস হওয়ার পরে আমরা আজকে এখানে আনছি হিয়ারিং। কত তারিখ সংসদ করছেন? 20 তারিখ 21 তারিখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 1.5 ঘন্টা যাবৎ পথ অবরোধ করল এলাকাবাসী। সড়কের বেহাল দশার কারণে সোনামুড়া বক্সনগর মূল সড়কে অবরোধে বসে তারা। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার 7 নং ওয়ার্ডে। রাস্তা সারাইয়ের উদ্যোগ নেই পূর্ত দপ্তরের, অভিযোগ এলাকাবাসীর। 1.5 ঘন্টা রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত রাস্তা অবরোধ চলে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার 7 নং ওয়ার্ডে। বক্সনগর সোনামুড়া মূল সড়কে 1.5 ঘন্টা রাস্তা অবরোধে অফিস যাত্রী থেকে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। অভিযোগ ছিল দীর্ঘ সময় ধরে এই 7 নং ওয়ার্ডের মূল সড়কটি সারাইয়ের কোনো উদ্যোগ নেয়নি পূর্ত দপ্তর। দুর্গাপূজা হইতেছে, রাস্তা অনেক খারাপ। আজকে 5 বছর ধরে আমরা এই রাস্তা লইয়া ভুগতেছি। আমরা বারবার তার কাছে যাইতেছি, কেউ মানে এটা পাতা দিতেছে না, ডাক দেন নাই। রাস্তার কষ্ট, আমরা ঘর থেকে বাড়িতে পারতাছি না, এগুলো তার কাছে আমরা বারে বারে যাইতেছি।
রাস্তারও লাগাইছি, এরপরে আমরা রাস্তা অবরোধ করছি, অবরোধ করার পরে রাস্তা কিছু হয়েছে না। এরপরে আমরা নগর পঞ্চায়েত গেছি, নগর পঞ্চায়েতেও কোনো সাড়া দিছে না। পিডব্লিউতে গেছি, পিডব্লিউ কোনো সাড়া দিছে না। এখন আমরা কোন রাস্তাত গেলে আমরা এটা সঠিক হইব, এখন আমরা এটা টোকাই আমরা পাইতেছি না। আমরা কিভাবে চলাচল করি, আমরা ভাত খাইতে বড় কষ্ট হয়। এখন আমরা রাস্তার জন্য আমরা সরকারের কাছে আমরা আবেদন রাখলাম। বক্সনগর থেকে 7 নং ওয়ার্ড হয়ে হাসপাতাল ঘেঁষে সোনামুড়া ব্রিজ চৌমুহনী পর্যন্ত কাজটির বরাত পেয়েছিল নির্মাণ সংস্থা কোলমাইন। 7 নং ওয়ার্ড থেকে তামসাবাড়ি হয়ে সোনামুড়া শহর পর্যন্ত শহরের এই রাস্তাটির দায়িত্বে রয়েছে খোদ পূর্ত দপ্তর। এলাকাবাসীর অভিযোগ দপ্তরের বিরুদ্ধে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি এতই কর্দমাক্ত হয় যে এ বাড়ি থেকে ও বাড়িতে রাস্তা পারাপার করা অসহনীয় হয়ে ওঠে। তাই দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ দেখাতেই পথে নামলো এলাকার কয়েক শতাধিক মহিলা ও পুরুষরা। অবরোধের খবর পেয়ে প্রথমে ছুটে আসে সোনামুড়া থানা পুলিশ, তারপর অবরোধকারীদের বোঝাতে ছুটে আসেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের এবং পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক প্রকৌশলী। আগামী 2-1 দিনের মধ্যে রাস্তা সারাইয়ের কাজে দপ্তর হাত দেবে, এ প্রতিশ্রুতিতেই আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ মুক্ত করা হয়। শুনলাম রাস্তার আন্দোলন, তারপরে এখানে এসে দেখলাম রাস্তার আন্দোলন হচ্ছে। ওনাদের সাথে কথা বললাম। রোডটা নগর পঞ্চায়েতের নয়, রোডটা হলো পিডব্লিউকে আমি ডাকছি। একবারে বলতে আছি পিডব্লিউকে যাতে এই জায়গাটার দিকে একটু নজর নেয়। এই জায়গাটা অর্ধেকটা রাস্তা এখানে কোম্পানিরে দেওয়া হয়েছে, কোম্পানির তারা আসে না বলে পিডব্লিউ। আমরা বলতেছি কোম্পানির তারা আসুক বা না আসুক, রাস্তাটা আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করতে হবে। এখনো ডেকেছি, আর এখনো ওনাকে বলবো অতি সত্তর যাতে কাজটা শেষ করে দেয়, মানুষের যাতে চলাচলের সুবিধা হয়। এটা রাস্তাটা এটা কর্মসকে দেওয়া হয়েছে কাজের জন্য, তো ওরা কাজটা একটু ঢিলেমি অবস্থায় চালাইছে। তো আমাদের চেষ্টা করছি এটা যাতে ফার্দার কাজটা বাকি কাজটা আরম্ভ করে। টেম্পোরারি আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো বিলবোর্ডিতে, রাস্তাটা যাতে ওপেন থাকে ব্যবস্থা আমরা করে দেবো। হ্যাঁ, সমস্যাটা এর পরিবর্তে জানা আছে, ওকে বলা আছে। আমরা চেষ্টা করছি এটা যাতে ভবিষ্যতে এটা ভালোভাবে কাজ করা যায়। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসআর ষষ্ঠ বাহিনী 18তম বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টেট রাইফেল প্রত্যেক বছরের ষষ্ঠ বাহিনীর বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ হাতে নেয়। এবারও ষষ্ঠ বাহিনীর 18তম বর্ষপূর্তি উপলক্ষে হাতে নেয় ত্রিপুরাব্যাপী গুচ্ছ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত করে রবিবার সকাল 7টায়। এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন ষষ্ঠ বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তাপস পাল এবং তপন কুমার বিশ্বাস সহ ষষ্ঠ বাহিনীর 60 জন টিএসআর জওয়ান। সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত হাসপাতালের ভিতরের অংশসহ বাইরের দিকেও সাফাই করা হয়। বর্ষপূর্তি উপলক্ষে এই সমস্ত কর্মসূচি হাতে নিতে পেরে বাহিনীর আধিকারিক সহ জওয়ানরা খুবই খুশি। প্রত্যেক বছরই বর্ষপূর্তি উপলক্ষে এই সমস্ত সামাজিক কর্মসূচি হাতে নেবেন বলে জানান টিএসআর ষষ্ঠ বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তপন কুমার বিশ্বাস। ব্যাটালিয়ন টিএসআর 1997 23 সেপ্টেম্বর এটা রেজ হয়েছে। তো এই উপলক্ষে প্রতি বছর আমরা ওই দিনটা আমরা রেজিং ডে পালন করি, জন্মদিন পালন করি। তো এই বছর 23 সেপ্টেম্বর আমাদের এই অনুষ্ঠানটা হবে আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে। তো এই উপলক্ষে আমরা সুস্থ সমাজ গড়ার জন্য হসপিটাল সাফাই অভিযান 23 সেপ্টেম্বর রেজিং ডে উপলক্ষে 6 ব্যাটালিয়ন টিএসআর কমান্ড্যান্ট সাহেবের পক্ষে আমি তপন কুমার বিশ্বাস এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তাপস পাল মহোদয় এবং আমরা আমাদের অফিসার, অন্যান্য অফিসার, জওয়ান সব মিলে আমরা ওই কাজটা আজকে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলা বিষয় শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বয়কট করল কৈলাসহর বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি জ্ঞানেন্দ্র পালের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে তারা। বাংলা বিষয় শিক্ষক নিয়োগের দাবিতে ক্লাস বয়কট করল বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জানুয়ারি মাস থেকে বাংলা শিক্ষক নেই, একাদশ দ্বাদশ শ্রেণীর আবেদন নিবেদন ও কোনো কাজ হয়নি, তাই ক্লাস বয়কট। 1 মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা। এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং ছিল না। গত শিক্ষাবর্ষে 2 জন বাংলা শিক্ষিকা ছিলেন। ডিসেম্বরে একজনকে নেতাজি বিদ্যানিকেতনে ও অন্যজনকে রামকুমার স্কুলে বদলি করা হয়। ফলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন।
পারিনি হাফিলি পরীক্ষা এসে গেছে আমাদের ক্লাস টেস্ট হয়নি ফার্স্ট ক্লাসে চলে গেছে আমরা এখন হাফিলি করিনি আর পরীক্ষাও দিতে পারি না টিচার বাংলা সাবজেক্টে কি করে আমরা বুঝতে পারিনি আমরা কি বাংলা সাবজেক্ট শিখবো না ক্লাস পরীক্ষা হয়নি হাফিলি পরীক্ষা হয় না বাংলা ক্লাস কি আমরা করবো না তাই এই আন্দোলনের পর বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি জ্ঞানেন্দ্র পাল 1 মাসের মধ্যে বাংলা শিক্ষক দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রছাত্রীদের। এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ছাত্রছাত্রীরা। ডিও স্যারের সঙ্গে কথা বলতে এসেছিলাম তো তাই নাই ওএসডি স্যার আছে তাদের সঙ্গে কথা হয়েছে তাই নিয়ে কথা হয়েছে আমি কিছু স্যার আপনি আয়েন আপনার তার সঙ্গে কথা বলতে হবে কারণ বাকিটা তো আমরা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা তো আমরা জানি না কিন্তু তার দাবিটা আপনার কাছে আমরা চিঠিও দিছি এটাও স্বীকার করতে পারি আমরা পাইছি এটা আমি ডিও স্যারের সঙ্গে কথা বলি আমি আইতেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাগুড়িয়াছড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কৃষি জমি ও লুঙ্গা ভূমিকে বিভিন্ন কৃষিজ ফসলে চাষ করে আসছেন উত্তর মহেশপুরের কৃষক লক্ষণ দাস। তার দাবি দপ্তরের সাহায্য পেলে উন্নতির দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন কৃষিকাজকে। কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কাকরি নদীর দক্ষিণ পূর্ব প্রান্তে একটি উপশাখা যুক্ত হয় কাকরি নদীর সাথে, নাম ঝাগুড়িয়াছড়া। ছড়ার দুপাশে লক্ষণ দাস ও 6 পরিবারের জনবসতি। এই ঝাগুড়িয়াছড়াকে কেন্দ্র করে উত্তর মহেশপুরের লক্ষণ দাস 25 বছর ধরে 30 কানি টিলা ভূমি, লুঙ্গা ভূমি এবং কৃষি জমি নিয়ে তার খামার বাড়ি। লক্ষণবাবু আজ একান্ত সাক্ষাৎকারে জানান, বিগত 30 বছর ধরে মাটিকে আপন করে নানা সবজি চাষ এবং ফলের বাগান নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া ওই এলাকায় রয়েছে 15 কানি জলাশয়। প্রতি বছর মাছ বিক্রি করে 1 লক্ষ টাকা আয় হয় লক্ষণ দাসের। প্রতিদিন কৃষিকাজে 10 থেকে 12 জন শ্রমিক কাজে যুক্ত থাকে লক্ষণবাবুর কৃষি প্রজেক্ট এলাকায়। যথেষ্ট উদ্যম এবং উৎসাহ নিয়ে প্রতিটি জায়গাকে আপন করে সোনার ফসল ফলানো দৃঢ় প্রতিজ্ঞ লক্ষণ দাস। এই কৃষিকাজ করি এবং আম লাগাইছি, সবজি করছি, কপি লাগাইছি, গ্যারেজ লাগাইছি, গইনার নার্সারি করছি, কুমড়া লাগাইছি, পটল লাগাইছি এবং মাছের চাষ 15-20 কানি আমার আছে লিক আছে, লিকটি চাষ করতেছি। বছরে আমার খরচ মর্জিকে 1.5 লাখ টাকার আয় হয়। আর সরকারি দপ্তর থেকে কিন্তু আমি এগ্রিকালচার ইয়ার কাছে গেছি, কৃষি অফিসের যে এখানে কর্তা আছে তাদের কাছে কয়েকবার গেছি কিছু আমার সারা দেওয়ার জন্য। 16-17 লাখ টাকা খরচ করছি লিকটা করতে। তখন আমি লিকটা দিয়া আমার মাসে বছরে 1.5 লাখ টাকা আয় হয়। পাশে একটা রাবার বাগান আছে, ইয়ার ফরেস্ট। লক্ষণ দাসের আন্ডারে এই ফার্মে আমরা কাজ করতেছি। এই ফার্মের আন্ডারে আমরা 25-30 জন লোক প্রতিনিয়ত কাজ করে। সাধারণ আমরা আমাদের মতো গরিব মানুষ খেয়ে বেঁচে কোনো রকম আছি। আর ওনার মতো 2-4 জন যদি আরও লোক থাকতো তাহলে আমাদের এলাকার বেশ কিছু উন্নতি হতো। কিন্তু সরকার যদি ওনার প্রতি একটু পদক্ষেপ নিত তাহলে আমাদের আরও ভালো হতো। তার অভিযোগ, ঝাগুড়িয়াছড়া এলাকায় আসা যাওয়ার ক্ষেত্রে রাস্তায় এখনো যথেষ্ট অনুন্নত। কাকরি নদী পারাপারে প্রচন্ড সমস্যা হয় প্রতিবেশীদের। অভিযোগ, তার স্থানীয় কৃষি দপ্তর এবং সাহায্য করে না লক্ষণবাবুকে। দপ্তরের সাহায্য চাইছেন তিনি। নারায়ণ বুদ্ধির রিপোর্ট।